চীনের শাসক গোষ্ঠী চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র দ্য পিপলস ডেইলি ট্যাবলয়েড পত্রিকা গ্লোবাল টাইমসে তারেক রহমানের সফর নিয়ে একটি নিবন্ধ প্রকাশিত হওয়ার পর এটা পরিষ্কার হয়েছে যে কেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনে পৌঁছানোর পর তাকে একরকম কোনো আনুষ্ঠানিকতা আয়োজন বা জাঁকজমক ছাড়াই যেমনভাবে আমন্ত্রণ জানানো হলো, স্বাগত জানানো হলো, ঠিক তেমনিভাবে এখন পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান যে রাষ্ট্রীয় ভোজটিতে অংশ নিয়েছেন সেটি আসলে চীনের প্রধানমন্ত্রীর দেওয়া একটা নৈশভোজ এবং সেটা বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দেওয়া বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি মঙ্গোলিয়ার প্রধানমন্ত্রী, মন্টেনিগ্রোর প্রধানমন্ত্রী এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী এবং দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রীর জন্যে একই সঙ্গে আয়োজিত হয়েছিল বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগদানকারী সকল সম্মানিত অতিথিদের জন্য। এই যে তারেক রহমানের এই সফরটাতে এখন পর্যন্ত একরকমের বিনা আয়োজনে নীরবে নিভৃতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে বুলেট ট্রেনে করে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলন স্থল থেকে এখন স্ত্রী এবং তার সফর সঙ্গীদের নিয়ে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা দিতে দেখা যাচ্ছে। এসবেরও কারণ মূলত চীন কিছুতেই প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফরটা নিয়ে উচ্ছ্বাস দেখাতে পারছে না বা উচ্ছ্বসিত হতে পারছে না। চীনের কমিউনিস্ট পার্টির মুখপত্র দ্য পিপলস ডেইলির সরাসরি তত্ত্বাবধানে এই ট্যাবলয়েড পত্রিকা গ্লোবাল টাইমস প্রকাশিত হয় এবং এটি মূলত ভূকৌশলগত বিভিন্ন বিষয়ে চীনের পররাষ্ট্র নীতি বিষয়ে নিবন্ধ প্রকাশ করে এবং এতে যেহেতু চীনা কমিউনিস্ট পার্টির মনোভাব এবং দৃষ্টিভঙ্গি সরাসরি প্রতিফলিত হয় বলে সারা পৃথিবীতে মনে করা হয়, সে কারণে এই ইংরেজি ট্যাবলয়েডটির লেখার প্রতি চীন এবং চীনের বাইরে ব্যাপক আগ্রহ কাজ করে। গ্লোবাল টাইমস একটা নিবন্ধ ছেপেছে তারেক রহমানের সফর বিষয়ে এবং সেই নিবন্ধে তারা বলছে যে বাংলাদেশ চীন সম্পর্ক আরও দৃঢ় করার ক্ষেত্রে পশ্চিমের প্রভাব কাটানোই বাংলাদেশের জন্য বড় চ্যালেঞ্জ এবং এটা লিখেছেন সেন্টার ফর সাউথ এশিয়া স্টাডিজের পরিচালক লিউ জংজি তার এই লেখায় আসলে পরিষ্কার করে বলেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম যে ধরনের ভাবে আষ্টে পৃষ্ঠে একরকমের বাংলাদেশকে বেঁধে রেখেছে, বাংলাদেশের চিন্তা, বাংলাদেশের নীতিগত পদক্ষেপ সবকিছুকে বেঁধে ফেলেছে, কিংবা যে ধরনের সর্বগ্রাসী চুক্তি হয়েছে পশ্চিমের পরাশক্তিগুলোর সঙ্গে, নিশ্চিতভাবেই তিনি নাম উল্লেখ না করলেও যে মার্কিন যুক্তরাষ্ট্রের চুক্তির কথা বলেছেন সেটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাতে চীনের সঙ্গে সম্পর্ক যে জায়গায় পৌঁছে গিয়েছে গত 16 বছর ধরে, মানে সবচেয়ে বড় বাণিজ্য অংশীদারে পরিণত হয়েছে চীন শেখ হাসিনার আমলে, সেই জায়গা থেকে উত্তরণ ঘটানোর ক্ষেত্রে এই চ্যালেঞ্জগুলো সামাল দেওয়া কঠিন এবং চীন এই নিবন্ধে পরিষ্কারভাবে লেখক লেখাটা শুরুই করেছেন এটা বলে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার থেকে শুক্রবার পর্যন্ত যে চীন সফর করছেন সেখানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম বিদেশ সফর, আর চীন হচ্ছে সেই সফরের দ্বিতীয় গন্তব্য। বাংলাদেশের গণমাধ্যমগুলো এই সফর নিয়ে অনেক আশাবাদী। এমন একটা লাইন যখন একজন চীনা লেখক লিখছেন চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র পত্রিকায়, তখন বুঝতে বাকি থাকে না যে চীন সরকার যে এই সফরটি নিয়ে অনেক আশাবাদী নয় সেটা তিনি খুব পরিষ্কারভাবেই বুঝিয়ে দিতে চাইছেন। বাংলাদেশের গণমাধ্যমের বরাত দিয়েই এই লেখক লিখছেন, ধারণা করা হচ্ছে অবকাঠামো ও শিল্প খাতের বড় বড় প্রকল্প সহ 15টিরও বেশি চুক্তি স্বাক্ষরিত হবে এই সফরে। এই সফরটা নিয়ে চীন একরকমের নীরবতা বজায় রাখছে, মানে সম্পর্ক উন্নয়নে এটি ভূমিকা রাখবে এমন রুটিন কথা, বইয়ের কথা তো বলছে বটেই, কিন্তু ঠিক কি ঘটতে যাচ্ছে, কেন এই সফরটি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বা কি ধরনের চুক্তি বা সমঝোতা স্মারক সই হবে এ বিষয়ে চীন না বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত না বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় তারা কোনো পক্ষই সেরকম সুনির্দিষ্ট কোনো মতামত বা বক্তব্য রাখেনি। এই লেখায় বলা হচ্ছে চীন ও বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু,
প্রতিবেশী এবং কৌশলগত সহযোগী। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছরেরও বেশি সময় ধরে দুই দেশ পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে সম্পর্ক গড়ে তুলেছে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতার একটা সফল উদাহরণ হিসেবে বাংলাদেশ চীন সম্পর্ককে দেখা হয়। রাজনৈতিক ক্ষেত্রে দুই দেশের মধ্যে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ রয়েছে। 2024 সালে দুদেশের সম্পর্ককে সমন্বিত কৌশলগত সহযোগী অংশীদারিত্বে উন্নত করা হয়েছিল। কম্প্রিহেন্সিভ স্ট্র্যাটেজিক কোঅপারেটিভ পার্টনারশিপ, এটাও কিন্তু শেখ হাসিনার সর্বশেষ ভিজিটে 2024 সালের জুলাইয়ের ওই সফরেই সিদ্ধান্তটি গৃহীত হয়েছিল। এটাকে উল্লেখযোগ্য একটা সম্পর্ক উন্নয়ন বা সম্পর্ককে একটা নতুন মাত্রায় নিয়ে যাওয়ার উদাহরণ হিসেবে দেখিয়ে বলা হচ্ছে, অর্থনৈতিক ক্ষেত্রে চীন টানা 15 বছর ধরে বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। চীন বাংলাদেশি পণ্যের জন্য শতভাগ শুল্কমুক্ত সুবিধাও দিয়েছে। অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে পদ্মা সেতুর মতো বড় প্রকল্প বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে। তার মানে শেখ হাসিনার শাসনামলে চীন বাংলাদেশ সম্পর্কটা কি ধরনের মাত্রা পেয়েছে সে বিষয়টা বারবার উল্লেখ করা হচ্ছে চীনা কমিউনিস্ট পার্টির এই পত্রিকায়। মানে চীনের সঙ্গে বাণিজ্য যেই ভলিউমে, যেই পরিমাণে গেছে, রেকর্ড ছুঁয়েছে, রেকর্ড ছাড়িয়েছে এবং সেটা 15 বছরের বেশি সময় ধরে অব্যাহত আছে। এই পুরো ঘটনাটাই কিন্তু শেখ হাসিনার শাসনামলে ঘটে গেছে। কিন্তু এত সাফল্যের পরেও বাংলাদেশ চীন সম্পর্ককে আরো উচ্চ পর্যায়ে নিতে কিছু চ্যালেঞ্জ রয়েছে। চীন বলছে যে যা যা চ্যালেঞ্জ রয়েছে বাংলাদেশের ক্ষেত্রে চীনের সঙ্গে সম্পর্ককে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে, তাতে প্রথমেই বলতে হবে ভূরাজনৈতিক প্রতিযোগিতার কথা। কিছু বড় শক্তি বাংলাদেশকে নিজেদের নিরাপত্তা ও উন্নয়ন কাঠামোর মধ্যে টানতে চায়। তারা কখনো কখনো বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়েও প্রভাব বিস্তারের চেষ্টা করে এবং চীন বাংলাদেশ সহযোগিতাকে ঋণের ফাঁদ বলে সমালোচনা করে। 2026 জানুয়ারি, এবছর জানুয়ারিতেও যখন মার্কিন রাষ্ট্রদূত বেন ক্রিস্টেনসেন বাংলাদেশে এলেন, এসেই তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাতে আবারও মনে করালেন যে তিনি মূলত এসেছেন বাংলাদেশকে চীনের সঙ্গে সম্পর্ক বাড়ানোর এবং আরো ঘনিষ্ঠ করার ঝুঁকি বোঝাতে। এবং সে সময় চীনের সঙ্গে, চীনের পণ্য, চীনের সঙ্গে ব্যবসা বাড়ানো এসব প্রসঙ্গে মন্তব্য করার পর এবং বাংলাদেশের যে এ সম্পর্ক আর বাড়ানো ঠিক হবে না এমন কথা সরাসরি উপদেশ হিসেবে বলবার পর চীনের দূতাবাস কিন্তু, ঢাকায় যে দূতাবাস, তারা কিন্তু বিবৃতি দিয়ে বলেছিল যে মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশ চীনের সঙ্গে সম্পর্ক বাড়াবে কি বাড়াবে না সেটা তাদের পরামর্শের উপর নির্ভরশীল বলে মনে করছে। এটা তাদের কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের খবরদারির নমুনা। দেখেন, সেই একই কথা গ্লোবাল টাইমস এখন লিখছে এবং বলছে যে বড় শক্তিগুলো অনেক সময় বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়েও প্রভাব বিস্তারের চেষ্টা করে। এরপর চীনা কমিউনিস্ট পার্টির এই পত্রিকাটি বলছে, দ্বিতীয়ত বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির ধারাবাহিকতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে কার সঙ্গে সম্পর্ক রাখতে হবে, কিভাবে স্থিতিশীলতা বজায় থাকবে। কারণ চীন সরাসরি নিশ্চিতভাবে ইঙ্গিত করছে যে নীতির ধারাবাহিকতা, যেই 2025 সাল থেকে ইউনূস সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ঘনিষ্ঠতা শুরু করেছে এবং পুরোপুরিভাবে শেখ হাসিনার আমলের যে ভারত চীনকে ভাগাভাগি করে সব প্রকল্প দেওয়া এবং ভারত আর চীনের মধ্যে একটা ভারসাম্য বজায় রাখার যে খেলা শেখ হাসিনা শুরু করেছিলেন এবং 2024 জুন জুলাইয়ে এসে ভারতও চীনের সঙ্গে তিনি বেশি ঘনিষ্ঠ হয়ে যাচ্ছেন বলে রুষ্ট হয়েছিল, আর চীন রুষ্ট হয়েছিল তিনি ভারতমুখী থাকছেন এটা বলে। না হলে কিন্তু পুরো 15 বছরই শেখ হাসিনা একদিকে আমেরিকাকে দূরে রাখতে পেরেছেন, অন্যদিকে ভারত, চীন, এমনকি রাশিয়া, এদেরকে নানা রকম উন্নয়ন প্রকল্প ভাগাভাগি করে দিয়ে উন্নয়ন সহযোগী হিসেবে সক্রিয় রেখে এদের সমর্থন বজায় রাখতে পেরেছেন তার সরকারের উপর। কিন্তু 2024-এ শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ইউনূস সরকার সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রমুখী হয়ে পড়ে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে একটা সর্বগ্রাসী বাণিজ্য চুক্তি করেছে,
মানে সুই থেকে বোয়িং বিমান সবই মার্কিন যুক্তরাষ্ট্র থেকেই কিনতে হবে এই কথা দিয়ে আসার পর এখন তাই চীনের পত্রিকা বলছে বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক স্থিতিশীলতা এবং নীতির ধারাবাহিকতাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে হঠাৎ করেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেওয়া কথা থেকে তারেক রহমান সরকার সরে আসতে পারবেন, বিশেষ করে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের সরাসরি বদান্যতায় এবং সমর্থনে তিনি দেশে আসতে পেরেছেন এবং প্রধানমন্ত্রী হতে পেরেছেন, সেটা চীন মনে করছে না। তারপর চীনের গ্লোবাল টাইমস লিখছে, তৃতীয়ত দৃষ্টিভঙ্গির পার্থক্য। দক্ষিণ এশিয়ায় এখনো অনেক মানুষের কাছেই চীন সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই। বাংলাদেশের কিছু নীতি নির্ধারক পশ্চিমা উন্নয়ন মডেলের প্রতি বেশি আস্থাশীল এবং চীনের উন্নয়ন অভিজ্ঞতা সম্পর্কে তারা সতর্ক অবস্থান নেন। মানে বাংলাদেশের সুশীল সমাজের প্রতিনিধিরা, বাংলাদেশের বুদ্ধিজীবী মহল, বাংলাদেশের অর্থনীতিবিদেরা, তারা সকলেই আসলে পশ্চিম থেকে পড়ালেখা করে এসেছেন এবং তারাই সরকারে বিশেষ প্রভাব বিস্তার করতে পারেন, বিশেষ করে বিএনপি সরকারের ক্ষেত্রে বা ইউনূস সরকারের ক্ষেত্রে। সেই প্রভাবের কথা মাথায় রেখে চীনের পত্রিকা লিখছে যে এই নীতি নির্ধারকরাও পশ্চিমা মডেলেই এগুতে চান এবং পশ্চিমা মডেল দ্বারাই প্রভাবিত হন। আবার পত্রিকাটি বলছে অনেকেই চীনের সাফল্য ও সহযোগিতার সুবিধা বুঝলেও যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ে উদ্বিগ্ন থাকেন। মানে চীনের সঙ্গে গেলে লাভ হবে বোঝেন, কিন্তু তারা পশ্চিমের দেশগুলো বা যুক্তরাষ্ট্রকে খ্যাপাতে চান না। তার মানে চীন স্পষ্ট বুঝতে পারছে তারেক রহমান সরকারের হয় সেই অবস্থা নাই যাতে যুক্তরাষ্ট্র বা পশ্চিমের দেশগুলোর অবস্থানের বাইরে গিয়ে একটা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে তারা, কিংবা তারা আসলে এ ধরনের সিদ্ধান্ত নিতে চায় না, কোনোভাবেই যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোকে খ্যাপাতে চায় না। সে অবস্থানেই শেষ পর্যন্ত তারেক রহমান সরকার থাকবেন, সেটাও চীন খুব ভালো মতো বুঝতে পারছে। চীনের পত্রিকা তাই বলছে যে বাংলাদেশের নীতি নির্ধারকদের বাংলাদেশ সবার আগে, মানে যেই স্লোগান তারেক রহমান দেন সবার আগে বাংলাদেশ, সেই নীতিকে গুরুত্ব দিয়ে এবার সিদ্ধান্ত নিতে হবে। তারেক রহমানের এই সফর তাই দেখাবে যে বাংলাদেশ চীনের সঙ্গে আরো কতটা সহযোগিতা গভীর করতে চায় বা গভীর করতে পারে। কিন্তু বাংলাদেশকেও মনে রাখতে হবে উন্নয়নের কোনো একক মডেল নেই, বাংলাদেশের নিজস্ব বাস্তবতা ও সক্ষমতা রয়েছে। তাই দেশটিকে পূর্ব ও পশ্চিমের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজস্ব সিদ্ধান্তে আধুনিক